এখন তোর সবটা জানতে ইচ্ছে হচ্ছে, তাই না প্রিয়তামণি? যখন আমি তোর পিছু পিছু ঘুরতাম পাগলের মতন, তোকে কতবার বলেছি আমার হয়ে যা, কই তখন তোর সবটা জানতে ইচ্ছে হয়নি কেন? এই লোকটা ভালো কথা শুনবার নয়। যখনই দেখা হবে সে এসব আবোল তাবোল মার্কা কথাবার্তা বলতেই থাকবে। এতেও যেন শান্তি হচ্ছে না তার। এবার বিরক্তির জায়গায় রাগ উঠে গেল চরমভাবে। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, আর নয়। ভালোই ভালোই বলছি, যদি কিছু বলার থাকে তো বলুন, নতুবা আমি চলে যাচ্ছি। আর একবারও আমাকে বিরক্ত করবেন না। আরে না, শোন তো বলছি আমি তোকে সবটা। শোন, তোর স্বামী মানে সাগর কলি নামের মেয়েটিকে বিয়ে করেছে এমনি এমনি না। কলির সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, কলির সব সম্পত্তি নিজের নামে করে নিতে সাগর কলিকে বিয়ে করেছে, বুঝেছিস? এখন লোকের কাছে কেন তুই থাকতে যাবি বলতো? ডিভোর্স দিয়ে দে তুই সাগরকে। আমি জানি তুই আমাকে অনেক অপমান করেছিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি বল। আমার তোকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, শুধু তুই যদি রাজি হোস তো বল। আর সহ্য করতে পারলাম না, দুম করে একটা চড় বসিয়ে দিলাম রাজীবের গালে। ভেবেছিটা কি আমাকে যা বোঝাবে আমি তাই তাই বুঝ মানবো? সাগরের সঙ্গে এতদিন থেকেছি আমি। ও কলিকে ও কলিকে বিয়ে করেছে, এটা যেমন সত্যি তেমনই সত্যি এটাও, ওর কোনো দিনও কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না। টাকা পয়সা বা সম্পত্তির জন্য তো নয়ই। এই রাজীব যেই দেখেছে আমি এখন বিপদে পড়েছি, যা পারছে তাই বুঝিয়ে যাচ্ছে আমাকে। ওর আর কি দোষ? ভাগ্যই তো আমার সঙ্গে এরকম ছলনা করে চলেছে প্রতিনিয়ত। না জানি সামনে আরো কত কিছু দেখতে হবে। মায়ের কাছে গেলাম। মা আমাকে দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেছে একেবারে। কি রে প্রিয়তা, তোর এই অবস্থা কেন? মাথায় ব্যান্ডেজ? কি হয়েছে? কি কোনো বিপদে পড়েছিস নাকি বলতো? সব কিছু ঠিক আছে তো? ফোন কেন করিসনি এই কয়দিন? একেই বোধহয় মা বলে। আমাকে এরকম দেখেই মায়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি মাকে আশ্বস্ত করলাম আমার কিছু হয়নি, কিন্তু মা তো বুঝবার পাত্রী নয়। সে জোর করে আমাকে বসিয়ে ভাত খাইয়ে দিতে লাগলো। বাড়িতে ভাই ভাবি নেই, ওনারা নাকি ডক্টরের কাছে গেছে ভাবির শরীর খারাপ নিয়ে। মা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছে, আমিও বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে মায়ের কোলে কিছুক্ষণ মাথা রাখলাম। এতেও যেন আমার স্বর্গ এতেই যেন আমার স্বর্গ সুখ। এতক্ষণ ধরে প্রিয়তাকে অনুসরণ করে সবটা দেখে যাচ্ছিল সাগর পেছন থেকে। এই অবস্থায় প্রিয়তাকে একা ছেড়ে দেবার সাহস হয়নি সাগরের। সেজন্য প্রিয়তার কথা শুনে পিছু পিছু এসে দেখে প্রিয়তা রাজীবের সঙ্গে কথা বলছে। এই রাজীবকে সাগর একবার দেখেছিল, তারপরে আর দেখেনি। একবার দেখে এতদিন পর চেহারা মনে রাখা বেশ কষ্টকর। তবুও রাজীবকে সাগর মনে রেখেছে, কারণ রাজীব সাগরের সঙ্গে বেশ দুর্ব্যবহার করেছিল, যা সাগরের মনে দাগ কেটে রয়েছে। ফলস্বরূপ রাজীবকে একবার দেখা মাত্রই সাগর চিনে ফেলে। প্রিয়তা যখন কথা বলতে বলতে রাজীবকে চড় মারলো, সেটা দেখেও সাগর সেখানে যায়নি, কারণ সাগর বেশ ভালো করেই জানে এই রাজীব সুবিধাজনক নয়। সে প্রিয়তাকে নিশ্চয়ই এমন কিছু বলেছে যার জন্য প্রিয়তা রাজীবকে মেরেছে। ওদের দিকে নজর রাখতে রাখতে সাগরের রাজীবের হাতের দিকে চোখ পড়ল। রাজীব হাতে কতগুলো আংটি পরে আছে। এই আংটিগুলোকে সাগর আগেও যেন কোথাও দেখেছে বলে মনে হচ্ছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না ঠিক কোথায় দেখেছে। কলি সকালবেলা রত্না বেগমকে দিয়ে নাস্তা তৈরি করে ওনাকে বেশ নাজেহাল করছে। এটা করতেও কলি বেশ খারাপ লাগছে, কিন্তু করতে তো হবেই। অপরদিকে রত্না বেগম কলির সব কথা মেনে নিচ্ছে তার বংশধরের কথা ভেবে। রত্না বেগম ভেবেছে প্রিয়তা হসপিটাল থেকে এসে রান্না করবে, তাই সে নিজে আরাম করে নিজের রুমে বসেছিল। ঠিক তখনই কলির আগমন ঘটে তার রুমে। বৌমা কিছু বলবে? বলতেই তো এসেছি। নাস্তা বানিয়ে যে বসে রইলেন, দুপুরে রান্না করবে কে আম্মা? আরে ও তুমি ভেবো না তো, প্রিয়তা এসে সব করে দিবে। আগে না, সে এখন তার বাপের বাড়িতে গেছে। আপনার ছেলেকে কল করেছিলাম, তখন জানতে পেরেছি। তাহলে এখন কি হবে বৌমা? কি আর হবে, আপনি রান্না করবেন। যাই হোক না কেন, আপনার বংশধরকে তো আর না খাইয়ে রাখতে পারবো। বলুন, আজকে বরং মাছের কালিয়া, মাছের ভুনা, ডিমের কোরমা, ব্যাস এগুলাই করুন।
বেশি কিছু না। কলির কথা শুনে রত্না বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেল। নাস্তা করতে গিয়েই তার যা অবস্থা হয়েছিল, এখন আবার রান্না করতে যেতে হবে শুনেই কেমন লাগছে। তার উপর আবার কলির বিভিন্ন পদের খাবারের আইটেমের ফরমায়েশ। না, এবার আর সহ্য করা যাচ্ছে না কলির কথাবার্তা। শোনো বৌমা, প্রিয়তা আমাকে কখনো এসব করাবে তো দূরেও বলেনি, অথচ তুমি আসতে না আসতেই শুরু করে দিয়েছো এসব। তোমার এমন কোনো সময় হয়নি এখনো রান্না নিজেরই নিতে পারবে, বুঝলে? ভেবে বলছেন তো ঠিক বললেন। ভুলে যাবেন না আপনার ছেলে আমাকে নিজে দেখে পছন্দ করেছে। আমি যা বলবো সে তাই করবে। তাই আমি যদি এখন বলি আপনি আমাকে সকাল থেকে না খাইয়ে রেখেছেন, দুপুরেও কিছু রান্না করেননি, ভাববেন না আমি বলবো যে আমি আম্মাকে বলেছিলাম একটু তরকারি কেটে দিতে, আমি রান্না করব, আর তাতে উনি রেগে গেছেন। এগুলো যদি বলি না, আপনার ছেলে আমাকেই বিশ্বাস করবে, আর আমি যেহেতু প্রেগনেন্ট আমাকে তো না খাইয়ে রাখবে না। আমরা বাইরে গিয়ে খেয়ে আসবো, তারপর আপনি আর আপনার স্বামী দুজনে মিলে কি করবেন? আচ্ছা, আমি যদি সাগরকে নিয়ে আলাদা হয়ে যাই তখন? রত্না বেগমের চোখে মুখে এবার রাগের বদলে ভয় দেখতে পেল কলি। যতই যাই হোক না কেন, সাগরকে রত্না বেগম কিছুতেই কাজ ছাড়া করতে পারবেন না। সাগরকে তিনি বড্ড ভালোবাসেন। আর কলি যদি এসব বলে তো সাগর তো আর তার মায়ের কথা শুনবে না। রত্না বেগম আর কোনো উপায় দেখতে পেলেন না। তিনি রান্নাঘরে চলে গেলেন রান্না করতে। ডিমের কোরমা করার জন্য যখন ডিমগুলো ভাজতেছিল, তখন গরম তেলে ছিটে এসে পড়ল তার গায়ে। গরম তেল হবার জন্য হাতে লাল হয়ে গেছে। পাশেই দেখতে পেল কলি দাঁড়িয়ে আছে। রত্না বেগমের এই অবস্থায় কলি কোথায় তাকে সাহায্য করবে তা না করে দাঁড়িয়ে আছে। আরে আম্মা, কিচ্ছু হবে না তো, একটু ছিটেই তো পড়েছে হাতে। প্রিয়তা ভাবি যখন রান্না করতো এরকম কত তেলের ছিটে এসে পড়তো তার হাতে, তখন তো আপনি বলতেন ওসব কিচ্ছু নয়, সংসার করতে গেলে ওসব একটু আধটু হবেই, তাই না? তাহলে এখন আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলুন তো দেখি। রত্না বেগম এবার অনুতপ্ত হলো নিজের মনে মনে। সত্যি তো, প্রিয়তার যখন হাতে তেল পড়তো কিংবা ছ্যাঁকা লাগতো তখন তো রত্না বেগম এগুলোই বলতেন, তবুও প্রিয়তা কিচ্ছু বলতো না। এখন নিজে বুঝতে পারছে ঠিক কী রকম লেগেছে প্রিয়তার, তবুও মেয়েটা বেশ চুপচাপ ছিল। সাতশয়রা কাটতো না এরকম। এখন বেশ বুঝতে পারছে প্রিয়তা আর কলির পার্থক্য। সাগরের মনে তো পড়ছিল না, কিন্তু সে কি বুঝে রাজীবের পিছু নিতে লাগলো। বাড়িতে গিয়েই বা কি করবে? এর চেয়ে রাজীবের পিছু গিয়ে যদি কিছু একটা সুরাহা করা যায় তো মন্দ কিসে? সাগর রাজীবের পিছু যেতে যেতে এক চিকন সরু গলিতে এসে থামলো। এই জায়গাটা রাজীবদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার দূরত্বে একটা জায়গার। এখানে লোক যাতায়াত খুব একটা নেই বললেই চলে, কারণ জায়গাটা একটা জঙ্গল ছেড়ে একটা চিকন রাস্তা ধরে আর একটু ভেতরে গিয়ে একটা বাড়ি আছে। এটা লোকালয় থেকে বেশ দূরে, তাই তেমন মানুষজনের আনাগোনা নেই। সাগর রাজীবের পিছু যেতে যেতে সেই জায়গায় এসে থামল। বাড়িটার বাইরে থেকে তালা দেয়া আছে। রাজীব সেই তালাটা খুলে দরজাটা ভিজিয়ে সে নিজেও ওই রুমে ঢুকলো। সাগর সেই দরজার পিছু পিছু গিয়ে দাঁড়ালো। দরজা যেহেতু ভেজানো আছে, সেই ক্ষেত্রে সাগর সেই ফাঁক দিয়ে ভেতরটা দেখতে পাচ্ছে। একটু উকি দিতেই সাগর দেখতে পেল একজন বৃদ্ধ মহিলাকে আর একটি মেয়েকে। মেয়েটির মুখ ভালো করে দেখতে পেল না, কিন্তু বৃদ্ধ মহিলাটিকে চিনতে অসুবিধা হলো না। এ তো কলির মা, যে মায়ের জন্য কলি এত কিছু করছে। তার মানে রাজীবেই যত নষ্টের মূল। এখনো খাবার খাসনি কেন? মনে রাখিস, তুই খেলেই তবে তোর বাচ্চা খেতে পারবে। নেহাত তুই কাঁদো কাঁদো স্বরে বলেছিস তোর বাচ্চার জন্য যেন তোকে ছেড়ে দেই, কিন্তু আমি অত মহান হতে পারলাম না রে, তাই তোকে একটু খাতির করছি বলতে পারিস। ওই প্রিয়তাকে একটু খাটিয়ে মারি, তারপর তোদের ছেড়ে দেব। তোদের তো বলেইছি প্রিয়তাকে পাবার জন্য আমি এত কিছু করেছি। ও মেয়ে বড় ধ্যাতা, কতবার বলেছি আমি তোকে কত ভালোবাসি, চলে আয় আমার কাছে। কিন্তু সে কথা শুনবার কোনো পাত্রই নয়। কিন্তু আমি যা চাই তা পেয়ে ছাড়ি, সে যেভাবেই হোক। ব্যাস একবার প্রিয়তাকে আমার হতে দে, তারপর তোদের ছেড়ে দেব।
আর ওই প্রিয়তাকেও বুঝিয়ে ছাড়বো আমাকে অগ্রাহ্য করার ফল কি হয়। আমি জানি প্রিয়তা এমনি এমনি আমার কাছে আসবে না। এর জন্যই তো তোদের আটকে রেখে ওই সাগরকে দিয়ে কলিকে দ্বিতীয় বিয়ে করিয়েছি, যাতে প্রিয়তা সব শেষে আমার কাছে আসে, বুঝলি? এসব তো তোদের অজানা নয়। ব্যাস, প্রিয়তা চলে আসুক একবার আমার কাছে, তো তোদেরও আমি ছেড়ে দিব, পাক্কা। সাগর থ হয়ে শুনছে রাজীবের সব কথা। রাজীবকে প্রথম দেখায় সাগরের ভালো লাগেনি, কিন্তু রাজীব যে এরকম ঘৃণ একটা কাজ করবে সেটা তো সাগর কোনোদিনও জানতে পারতো না, যদি না আজকে পিছু পিছু আসতো। এখন বেশ ভালো করেই মনে পড়ছে সাগরের এই রাজীব যখন সাগরের সঙ্গে দেখা করছিল তখনই রাজীবের হাতে অতগুলো আংটি দেখে। ভাগ্যিস সাগর রাজীবের পিছু পিছু এসছে, নয়তো এসব তো কিছুই জানতে পারতো না। সাগরের একার সঙ্গে এত কিছু করা সম্ভব নয়, সেজন্য পুলিশকে ডেকে সব বলে দিল। ততক্ষণে সে নিজের নজর রেখে চলেছে রাজীবের উপর। দেখো বাবা, জোর করে তো কোনো কিছু হয় না, বলো। তোমাকে আমি সেই শুরু থেকে বলে আসছি, প্রিয়তার তোমাকে পছন্দ হয়নি, তাই সে তোমাকে রিজেক্ট করেছে। প্রিয়তার নিজেরও সম্পূর্ণ অধিকার আছে তার পছন্দ মতো বিয়ে করা। জোর করে কোনো কিছু হয় না রাজীব, তুমি আমাদেরকে ছেড়ে দাও। উপরোক্ত কথাগুলো রাজীবের উদ্দেশ্যে বলছিল কলির মা। রাজীব সেই কথা শুনে রাগে চোটে রুষার জন্য আনা খাবারের প্লেট ফেলে দিল। প্রিয়তার নিজের অধিকার আছে, আমার নেই। আমার প্রিয়তাকে চাই, মানে চাই। ব্যাস, বুঝেছিস তোরা? আমাকে রিজেক্ট করা, তাই না? এর ফল ওকে বুঝিয়ে দেব আমি। তোদের খেতে বলেছি তো খাসনি, এবার না খেয়ে থাক। রাজীব সেখান থেকে চলে গেল। সাগর একটা মোটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। রাজীব যাবার ঘড়ি ধরে 10 মিনিট পর ওদের কাছে পৌঁছলো সাগর বাড়ির তালা ভেঙে। সাগরকে দেখে রুষা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। বাড়ির ভেতরটায় ওদের আটকে রাখা হয়েছিল, শুধু একটা দরজা ছাড়া কিছুই ছিল না। সাগর রুষাকে আশ্বস্ত করে প্রিয়তাকে ফোন করলো, আপাতত প্রিয়তা রাজীবকে ধরে রাখতে পারে। প্রিয়তা, তুমি কোথায়? আমি বাড়িতে যাচ্ছি, আর 10 মিনিটের ভেতর পৌঁছে যাব। আচ্ছা শোনো, তুমি তোমার চাচাতো ভাই রাজীবকে কল করে বলো যাতে সে এক্ষুনি বাড়িতে যায়, মানে আমাদের বাড়িতে। ভালো করে কথা বলবে যাতে সে এক্ষুনি আমাদের বাড়িতে আসে, বুঝেছ? কোনো প্রশ্ন নয়। যদি আমার ভালো চাও তো যা বললাম করো। সাগর প্রিয়তাকে কিছু না বলতে দিয়ে ফোন কেটে দিল। আপাতত তার যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরোতে হবে। সাগর ফোন করে পুলিশদের বাড়িতে যেতে বলে দিল।